প্রথম সেল অথবা দ্য অরিজিন অব দ্য ভেরি ফার্স্ট লাইফের সৃষ্টি হওয়া সম্পর্কে ডারউইন কোনো ব্যাখ্যা দেয়নি বা দেওয়ার চেষ্টাও করেনি। 19 শতকে বায়োলজিস্টরা মনে করত সেল অনেক সিম্পল একটি লাইফ ফর্ম হবে। ডারউইনের একজন বিখ্যাত অনুসারী আর্নেস্ট হ্যাকেল 1905 সালে লিখেন, দ্য সেল ইজ আ সিম্পল হোমোজিনিয়াস গ্লোবিউল অফ প্লাজম, অর্থাৎ সেল আর কিছুই নয়, শুধুমাত্র প্রোটোপ্লাজম, যা সামান্য কিছু কেমিক্যাল রিয়েকশন থেকেই সৃষ্টি হওয়া সম্ভব। অর্থাৎ 19 শতকে মনে করা হতো যে সেল হচ্ছে অনেক সিম্পল ফর্ম অফ লাইফ, যা কেমিক্যাল রিয়েকশন হতে সৃষ্টি হয়েছে। তবে খুব দ্রুতই এই ধারণা পরিবর্তিত হতে থাকে। 1990 খ্রিস্টাব্দের মধ্যেই প্রোটিন সম্পর্কে অনেক তথ্য সামনে আসতে শুরু করে। তবে বড় পরিবর্তনটি আসে 1950-60 দশকে, যখন মলিকিউলার বায়োলজিক্যাল রেভলিউশন শুরু হয়, এবং এটি সম্ভব হয় জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিকের কারণে। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক মলিকিউলার বায়োলজির সবচেয়ে বড় রহস্যটি সমাধানে সক্ষম হন, আর সেটি হল ডিঅক্সিরাইবোনিউক্লেইক অ্যাসিড, সংক্ষেপে ডিএনএ। তারা আবিষ্কার করেন যে ডিএনএ অনেকটা ডাবল হিলেক্স স্ট্রাকচারের মতো। তাছাড়া এর পাশাপাশি প্রোটিন কেমিস্ট্রি নিয়েও গবেষণা সামনে এগোতে থাকে। এটাই হলো ডিএনএর কেমিক্যাল স্ট্রাকচার, যা ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেন। এই আবিষ্কারের 3-4 বছর পর ফ্রান্সিস ক্রিক সিকোয়েন্স হাইপোথেসিস প্রপোজড করেন। এই হাইপোথেসিসটি অনুযায়ী ক্রিক ভবিষ্যৎবাণী করেন যে ডিএনএ মলিকিউল মেরুদণ্ডের সাথে 4টি কেমিক্যাল সাব ইউনিট রয়েছে, যেগুলোকে বেইজ বা ক্ষার বলা হয়। এই 4টি বেইজ ঠিক একই রকমভাবে কাজ করে, যেমনটা কোনো লিখিত ভাষার বর্ণমালা অক্ষর অথবা মেশিন কোডের ডিজিটাল অক্ষরের ন্যায়। অর্থাৎ এই 4টি বেইজের আকৃতি বা গঠন অথবা তাদের কেমিক্যাল স্ট্রাকচার নয় যা তাদেরকে কার্যক্ষম করে, বরং এই বেইজগুলোর একটি সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট বা ধারাবাহিক বিন্যাস। বিষয়টি বোঝার জন্য কিছু সংখ্যক স্ক্রেবল লেটার কল্পনা করুন। ধরুন একটি ব্ল্যাকবোর্ডে অনেকগুলো বর্ণমালা এলোমেলোভাবে লেখা আছে, যা আপনাকে কোনো অর্থ দিচ্ছে না, কিন্তু কেউ যখন সেই বর্ণমালাগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখবে, তখন বর্ণমালাগুলো ঠিকই আপনাকে একটি নির্দিষ্ট অর্থ প্রদান করবে। অর্থাৎ কেউ যখন সেই এলোমেলো বর্ণমালাগুলোকে ধারাবাহিকভাবে শ্রেণীবদ্ধ করবে, সাজাবে, তখন ঠিকই বর্ণমালাগুলো কার্যক্ষম হবে, সুনির্দিষ্টভাবে কিছু অর্থ বহন করবে। ডিএনএর ক্ষেত্রেও ঠিক একই বাস্তবতা। এর সাব ইউনিট বা বেইসগুলো ধারাবাহিক ক্রম অনুযায়ী বিন্যস্ত বলেই ডিএনএ কার্যক্ষম। তাই ডিএনএকে ব্লু প্রিন্ট বা নীল নকশা বলা হয়, যেখানে একটি জীবদেহের প্রায় সকল তথ্য এবং প্রয়োজনীয় নির্দেশনাবলী সংরক্ষিত থাকে। ডিএনএ কিভাবে কি কাজ সম্পাদন করে তা জানার আগে প্রথমেই জেনে নেই যে ডিএনএ কিভাবে গঠিত হয়। ডিএনএ কিভাবে কি কাজ সম্পাদন করে তা জানার আগে প্রথমে জেনে নেই যে ডিএনএ কিভাবে গঠিত হয়। একটি কোষের ভিতর থাকা সবচেয়ে ক্ষুদ্র জিনেটিক ইউনিট হচ্ছে একটি একক ডিএনএ নিউক্লিওটাইড। একটি ডিএনএ নিউক্লিওটাইডে মোট 3টি কম্পোনেন্ট থাকে, একটি সুগার গ্রুপ, একটি ফসফেট গ্রুপ এবং 4টি সম্ভাব্য নাইট্রোজিনিয়াস বেসের যে কোনো একটি, যেমন অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন, যেগুলোকে সংক্ষেপে A, T, G এবং C বলা হয়। সুগার গ্রুপে 5টি কার্বন অ্যাটম ও একটি অক্সিজেন অ্যাটম থাকে। অন্যদিকে ফসফেট গ্রুপের কেন্দ্রে একটি ফসফেট অ্যাটম থাকে এবং এর সাথে 4টি অক্সিজেন অ্যাটম সংযুক্ত থাকে, যেগুলো সবগুলোই নেগেটিভলি চার্জড। ডিএনএতে থাকা এই 4টি নাইট্রোজিনিয়াস বেইজও সুগার গ্রুপ এবং ফসফেট গ্রুপের মতো একটি মলিকিউল, যেখানে একাধিক নাইট্রোজেন অ্যাটম থাকে, যা ডিএনএতে বেইজ হিসেবে কাজ করে। অর্থাৎ এই নাইট্রোজিনিয়াস বেসগুলোতে থাকা নাইট্রোজেন অ্যাটমগুলো অন্যান্য অ্যাটম যেমন কার্বন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটমের সাথে কম্বাইন হয়ে রিংয়ের মতো কাঠামো তৈরি করে। রিংয়ের মতো এই কাঠামোগুলো হয় সিঙ্গেল রিংয়ের হয় অথবা ডাবল রিংয়ের হয়। থাইমিন ও সাইটোসিন হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার
এবং অ্যাডিনিন ও গুয়ানিন হচ্ছে ডাবল রিং স্ট্রাকচার। সুগার এবং ফসফেট গ্রুপ ডিএনএ স্ট্রাকচারের মেরুদণ্ড গঠন করে, যা প্রতিটি ডিএনএ নিউক্লিওটাইডকে একটি দীর্ঘ একক ডিএনএ সূত্রে শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত হতে সাহায্য করে। আর ডিএনএ বেসগুলো নির্ধারণ করে ডিএনএ সিকোয়েন্স বা ডিএনএ বিন্যাস। ডিএনএর কেমিক্যাল প্রপার্টি ডিএনএর বেসগুলোর মধ্যে অর্থাৎ এ, টি, জি এবং সি এর মধ্যে বন্ধন তৈরিতে সহায়তা করে, যাতে করে ডাবল স্ট্র্যান্ড বা দ্বৈত সূত্র সৃষ্টি করা যায়। দুটি হাইড্রোজেন বন্ড এ এবং টি এর মধ্যে জোড়া সৃষ্টি করে, অন্যদিকে তিনটি হাইড্রোজেন বন্ড সি এবং জি এর মধ্যে জোড়া সৃষ্টি করে। এভাবে দুটি আলাদা আলাদা বেজের মধ্যে জোড়া সৃষ্টি করায় একে বেস পেয়ার বলা হয়। বেস পেয়ার মোট 4টি, এ টি অথবা টি এ এবং জি সি অথবা সি জি। এভাবে ডিএনএর একটি সূত্রের বেজ তার বিপরীত সূত্রের বেজের সাথে জোড়া হিসেবে কাজ করে এবং এই বেসগুলোর মাধ্যমে দুটি আলাদা আলাদা সূত্রের মধ্যে সংযোগ স্থাপিত হয়। এভাবে ডিএনএ নিউক্লিওটাইড অণুর সমন্বয়ে একটি লম্বা পলিমার গঠিত হয়। পলিমার হচ্ছে যখন কোনো অণু অপর অণুর সাথে পরপর যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে। এই ডিএনএ পলিমারগুলোতে কয়েকশো মিলিয়ন নিউক্লিওটাইড থাকে, যা বান্ডেল আকারে একত্রিত হয়ে ক্রোমোজোম তৈরি করে। মানব কোষের সবচেয়ে বড় ক্রোমোজোম নং 1-এ প্রায় 220 মিলিয়ন বেস পেয়ার রয়েছে, যা প্রায় 85 মিলিমিটার লম্বা। এই সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করার উদ্দেশ্য হলো এটা তুলে ধরা যে ডিএনএর বেসগুলো ধারাবাহিক ক্রম অনুযায়ী বিন্যস্ত বলেই ডিএনএ কার্যক্ষম, আর এজন্য ডিএনএকে নীল নকশা বলা হয়। ডিএনএর অন্যতম প্রধান কাজ যা তারা সম্পাদন করে তা হলো প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা, কিভাবে প্রয়োজনীয় প্রোটিন এবং প্রোটিন মেশিন তৈরি করতে হবে, যা একটি কোষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। কেননা একটি কোষের ভিতর সকল গুরুত্বপূর্ণ কাজগুলো বিভিন্ন প্রোটিন মেশিন দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। ভিন্ন ভিন্ন প্রোটিন মেশিনের ভিন্ন ভিন্ন কাজ। কিভাবে প্রোটিন তৈরি হয় এবং একটি সেল কিভাবে কাজ করে। প্রত্যেক প্রাণীর শরীরে প্রোটিন অগণিত কাজ সম্পাদন করে থাকে। কিছু কিছু প্রোটিন যেমন হিমোগ্লোবিন আপনার পুরো শরীরে নিউট্রিয়েন্টস সরবরাহ করে থাকে। হিমোগ্লোবিন আপনার শরীরের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, যা রক্তের মোস্ট কমন ব্লাড সেল, তাতে অবস্থান করে। হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন সংগ্রহ করে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ এবং টিস্যুগুলিতে তা সরবরাহ করে এবং একইভাবে শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যু হতে কার্বন ডাই অক্সাইড আপনার ফুসফুসে ফিরিয়ে নিয়ে যায়। আবার কিছু কিছু প্রোটিন দ্রুততার সাথে কেমিক্যাল রিঅ্যাকশনেও সাহায্য করে। এছাড়াও অ্যান্টিবডি তৈরি সহ বিভিন্ন প্রোটিনের বিভিন্ন কাজ রয়েছে। তবে সকল প্রোটিনই 21টি বিল্ডিং ব্লকসের সমন্বয়ে গঠিত হয়, যাকে অ্যামিনো অ্যাসিড বলা হয়। অ্যামিনো অ্যাসিড তৈরি হয় কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যাটমের সমন্বয়। তাছাড়া কিছু কিছু অ্যামিনো অ্যাসিডে সালফার অণুও থাকে এবং সেলিনোসিস্টিন হচ্ছে একমাত্র অ্যামিনো অ্যাসিড যাতে সিলিনিয়াম অ্যাটম থাকে। এই সকল অণুগুলো মিলে একটি অ্যামিনো গ্রুপ, একটি কার্বক্সিল গ্রুপ ও একটি সাইড চেইন তৈরি করে, আর এই সবগুলো গ্রুপ একটি সেন্ট্রাল কার্বন অণুর সাথে সংযুক্ত থাকে। অ্যামিনো অ্যাসিডের এই সাইড চেইনটি অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো অ্যাসিডে পরিবর্তিত হয়। ডিএনএর নির্দেশনা অনুযায়ী অ্যামিনো অ্যাসিডগুলো একটি ধারাবাহিক অনুক্রম ফলো করে পেপটাইড বন্ড তৈরি করার মাধ্যমে একটি প্রাইমারি স্ট্রাকচার বা দীর্ঘ একটি চেইন গঠন করে। পরবর্তীতে সেই প্রাইমারি স্ট্রাকচারগুলো 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে ভাঁজ হয়ে একটি কার্যকরী প্রোটিন বা প্রোটিন মেশিন তৈরি করে। প্রোটিনগুলোর এই 3 ডাইমেনশনাল শেপই নির্ধারণ করে যে কোন প্রোটিন কি কাজ করবে। তবে এই 3 ডাইমেনশনাল শেপ নির্ভর করে অ্যামিনো অ্যাসিডের একটি নিখুঁত অ্যারেঞ্জমেন্টের উপর। যদি অ্যামিনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্টের সামান্য ভুল হয় তবে ফাংশনাল প্রোটিন মেশিন তৈরি হবে না। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যাকে সিকোয়েন্স স্পেসিফিসিটি বলা হয়। যদি সিকোয়েন্স স্পেসিফিক হয় তবেই তা কার্যকরী। প্রোটিন ব্যতীত অন্য কোনো কিছু কল্পনা করুন যার সিকোয়েন্স স্পেসিফিসিটি আছে, যেমন মানুষের ভাষা, কম্পিউটার কোড। এখন প্রশ্ন হচ্ছে, একটি সেল কিভাবে জানে
যে অ্যামিনো অ্যাসিডগুলোকে সঠিকভাবে একত্র করতে হবে যাতে করে কার্যকরী প্রোটিন তৈরি হয়। আর এখানেই আমাদেরকে আবার ডিএনএর কাছে ফিরে আসতে হবে। আর এই বিষয়েই ফ্রান্সিস ক্রিক 1957 সনে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ডিএনএ বেজের স্পেসিফিক সিকোয়েন্সই অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফিক্যালি সিকোয়েন্স অনুযায়ী গঠিত হতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। আর আমরা বর্তমানে এটাই পর্যবেক্ষণ করছি। আমাদের শরীরের প্রতিটি কোষ কোনো প্রকার বিরতি ছাড়াই 24 ঘন্টা প্রোটিন তৈরি করে থাকে। আর প্রোটিন তৈরির এই প্রসেসকে বলা হয় প্রোটিন সিনথেসিস। প্রথমেই একটি বড় আকৃতির প্রোটিন মেশিন নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত ডিএনএর শক্তভাবে চাপাচাপি করে থাকা পেঁচানো দুটি সূত্রকে পৃথক করে যাতে করে ডিএনএকে কপি করা যায়। ডিএনএর এই কপি বা ট্রান্সক্রিপশন প্রসেসের সময় অন্য আরেকটি প্রোটিন মেশিন যাকে পলিমিরেজ বলে, এটি অরিজিনাল ইনস্ট্রাকশন অনুযায়ী একটি একক সূত্রের কপি তৈরি করে। অর্থাৎ ডিএনএ পলিমিরেজের ভিতর ডিএনএর একটি কপি বা মেসেঞ্জার আরএনএর অণু তৈরি করা হয়। পরবর্তীতে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএকে পলিমিরেজ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং নিউক্লিয়াসের বাহিরে অর্থাৎ সাইটোপ্লাজমে এক্সপোর্ট করা হয়। তবে নিউক্লিয়াস থেকে বের হওয়ার সময় এমআরএনএকে আরেকটি মলিকিউলার মেশিনের মধ্য দিয়ে যেতে হয় যাকে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স বলা হয়। এটি একটি ইনফরমেশন রেকগনিশন ডিভাইস যা কোষের নিউক্লিয়াসের ভেতর এবং বাহিরে তথ্য আসা যাওয়াকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস থেকে বের হয়ে মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজম অঞ্চলে থাকা আরেকটি 2 অংশ বিশিষ্ট প্রোটিন মেশিন যাকে রাইবোজোম বলা হয় তার নিকটবর্তী হয়। মূলত এই রাইবোজোমই প্রোটিন সিনথেসিসের স্থান। অতঃপর যখন মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের মধ্য দিয়ে অতিক্রম করে তখন ট্রান্সলেশন প্রসেস শুরু হয়। অর্থাৎ রাইবোজোম মেসেঞ্জার আরএনএতে থাকা কোডকে রিড করা শুরু করে যাতে করে সেই অনুযায়ী অ্যামিনো অ্যাসিডের একটি সঠিক চেইন প্রডিউস করা যায়। অতঃপর ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ মলিকিউলস অ্যামিনো অ্যাসিড ক্যারি করে রাইবোজোমে নিয়ে যায়। মূলত টিআরএনএর কাজই হচ্ছে এমআরএনএ কোডনের সাথে ম্যাচ করে অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করা। যখন রাইবোজোমের ট্রান্সলেশন প্রসেস শুরু হয় তখন এর সাথে সাথে অ্যামিনো অ্যাসিডের একটি চেইনও তৈরি হতে থাকে। পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডের সেই নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টগুলো নির্ধারণ করে যে কোন টাইপের প্রোটিন গঠন করবে। যখন অ্যামিনো অ্যাসিডের এই চেইনটি সম্পূর্ণ হয় তখন তা আরেকটি প্রোটিন মেশিনের প্রবেশ করে যা তাকে একটি প্রিসাইজ শেপে ভাঁজ হতে সহায়তা করে যাতে করে সেই নতুন প্রোটিনটি তার কাজ সম্পাদন করতে পারে। যখন চেইনটি সফলভাবে ভাঁজ হয়ে প্রোটিন মেশিনে রূপান্তরিত হয় তখন তাকে আউটার সাইটোপ্লাজমে রিলিজ করে দেয়া হয় যাতে করে নতুন তৈরি করা প্রোটিনটি কোষে তার নির্ধারিত কাজ করা শুরু করে অন্যান্য প্রোটিন মেশিনের মতো। অতএব আপনার শরীরের এই 37.2 ট্রিলিয়ন কোষের প্রতিটি কোষ এক একটি ইউনিভার্স, যেখানে আছে অগণিত সফিস্টিকেটেড ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। ব্যাপারটা শুধু এমন নয় যে ইনফরমেশন ডিএনএতে এনকোডেড রয়েছে, বরং একটি সম্পূর্ণ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। আর এই বিষয়টি একটি বিরাট রহস্যের ধাঁধার জন্ম দিয়েছে। অর্থাৎ ডিএনএ স্ট্রাকচারটি ডিএনএ রহস্য নয়, অথবা এটাও নয় যে বায়োলজিক্যাল ইনফরমেশন কোথায় সংরক্ষিত রয়েছে, অথবা এটাও নয় যে এই ইনফরমেশনগুলো কি করে। যেমনটা আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে কিভাবে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে প্রোটিন এবং প্রোটিন মেশিন কনস্ট্রাক্ট করা হয়। বরং ডিএনএ মিস্ট্রি হচ্ছে এমন একটি ধাঁধা যা ডারউইন এবং ডারউইনের বিবর্তন তত্ত্ব এখন অবধি সলভ করতে পারেনি। অর্থাৎ অরিজিন অফ দ্য ফার্স্ট লাইফ, অন্য কথায় দ্য অরিজিন অফ দ্য ইনফরমেশন, যা ডিএনএতে স্টোর করা আছে। কোথা হতে এই ইনফরমেশন আসলো, কিভাবে এই ডিজিটাল কোডগুলো মলিকিউলের ভিতরে অস্তিত্বে আসলো। জার্মানির লিডিং অরিজিন অফ লাইফ বায়োলজিস্ট বার্ন্ড ওলাফ কুপার্স বলেন, দ্য প্রবলেম অফ দ্য অরিজিন অফ লাইফ ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু দ্য প্রবলেম অফ দ্য অরিজিন অফ বায়োলজিক্যাল ইনফরমেশন। অর্থাৎ অরিজিন অফ লাইফ সমস্যাটি মূলত অরিজিন অফ বায়োলজিক্যাল ইনফরমেশন। যদি আপনি কম্পিউটারের কথা চিন্তা করেন যে কম্পিউটারে নতুন ফাংশন দিতে হলে আমাদের কি করতে হবে, এর উত্তর অনেক সহজ।
কোড, নতুন কোড। জীবনের ক্ষেত্রেও একই বিষয়। সিম্পলার প্রি এক্সিস্টিং ফর্ম থেকে নতুন ফর্ম অফ লাইফ তৈরি করতে হলে অথবা জীবন সৃষ্টি করতে হলেও আমাদের প্রয়োজন প্রোটিনস, এবং সেই প্রোটিনের প্রয়োজন ইনফরমেশন তার কনস্ট্রাকশনের জন্য, এবং যে ইনফরমেশন সংরক্ষিত থাকে ডিএনএতে। অর্থাৎ জীবন সৃষ্টি মূলত ইনফরমেশন প্রবলেম। আমাদের মূলত ইনফরমেশন প্রয়োজন জীবন গঠনের জন্য। বায়োলজিক্যাল কনটেক্সটে ইনফরমেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা ইতিমধ্যেই দেখিয়েছি যে ডিএনএ মূলত সফটওয়্যার অফ লাইফ। বায়োলজিস্টদের মতে ডিজিটাল ওয়ার্ল্ড এবং বায়োলজিক্যাল ওয়ার্ল্ড প্রায় একই। কম্পিউটারে যেমন বাইনারি কোড 0 এবং 1 ব্যবহৃত হয়, ঠিক তেমনি ডিএনএতে এই 4টি বেস বা ক্ষার, যেখানে মানব শরীরের সকল তথ্য সংরক্ষিত রয়েছে। বিল গেটস টুইট করেন যে ডিএনএ ইজ মোর অ্যাডভান্স দেন এনি সফটওয়্যার এভার ক্রিয়েটেড। অর্থাৎ এখন অবধি যত সফটওয়্যার তৈরি করা হয়েছে ডিএনএ তার থেকেও অধিক উন্নত। একবার ভাবুন, প্রোগ্রাম বা কোড অবশ্যই কোনো স্মার্ট কেউ দ্বারা লিখিত। কোড যত বেশি কমপ্লেক্স হবে এর অথর তত বেশি ইন্টেলিজেন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এটাই সত্য হয় যে ডিএনএ কোড সকল ম্যানমেড সফটওয়্যার থেকে মোর কমপ্লেক্স, তবে এই কমপ্লেক্স কোড কোথা থেকে এলো? ম্যাটেরিয়ালিস্ট ডারউইনিস্টরা বলে যে নিউ ডারউইনিজম অনুযায়ী নিউ জেনেটিক ইনফরমেশনের উদ্ভব হয় র্যান্ডম মিউটেশনের কারণে। অর্থাৎ যখন ডিএনএ মলিকিউল কাঠামোর নিউক্লিওটাইড বেসের অ্যারেঞ্জমেন্টে কোনো র্যান্ডম পরিবর্তন বা ভুল হয়। ডারউইনিস্টদের মতে যদি এই র্যান্ডম চেঞ্জ বা মিউটেশনগুলো উপকারী হয় তবে তা জীবদেহে পাসড অন হয় এবং সংরক্ষিত থাকে, এবং এভাবে অসংখ্য মিউটেশন যখন পাসড অন হয় এবং সংরক্ষিত হয় তখন একটি দীর্ঘ সময়ে এই মিউটেশনগুলো একত্রিতভাবে জীবদেহের বাহ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘটায়, অর্থাৎ মরফোলজিক্যাল পরিবর্তন, যা অর্গানিজমের কাঠামো বা মরফোলজিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসে। বিষয়টি ঠিক এমন, ধরুন একটি অতি সাধারণ ভিডিও গেম। প্রতিবার ভিডিও গেমটির কোড অনলাইনে কপি করার সময় ভুল করা হলো এবং সকল গেমাররা তাদের নিজ নিজ পছন্দ মতো একটি করে মিউটেটেড ভার্সন র্যান্ডমলি কোডের সাথে অ্যাড করতে লাগলো, এবং কয়েক বছর র্যান্ডমলি এভাবে করতে করতে পুরনো সাধারণ সেই গেমটি একটি নতুন আধুনিক গেমে রূপান্তরিত হলো। সত্যি কি নাস্তিকরা এমনটা বিশ্বাস করে? যদি কম্পিউটার সফটওয়্যারের এই র্যান্ডম কোডিং ভুলগুলো নতুন উন্নত মানের গেম প্রডিউস করতে না পারে, তবে এটা আমরা কিভাবে বিশ্বাস করব যে শুধুমাত্র ডিএনএ কোডের কপির ভুলের কারণে আজকের এই জীববৈচিত্র্য? সফটওয়্যার সম্পর্কে আমরা যা কিছু জানি, যে সফটওয়্যারের যে কোনো সেকশনের যে কোনো ফাংশনাল কোড অথবা ফাংশনাল ইনফরমেশনে সামান্যতম র্যান্ডম পরিবর্তনও তাতে শুধু অবনতি ঘটাবে। সেখান থেকে ফান্ডামেন্টালি নতুন কিছু পাওয়া অত্যন্ত দুরূহ তো বটেই, বরং অসম্ভব। আর এই একই সমস্যা র্যান্ডম মিউটেশন সিলেকশন মেকানিজমের ক্ষেত্রেও, যা নাস্তিক এভলিউশনারি বায়োলজিস্টরা বলে থাকে যে র্যান্ডম মিউটেশন সিলেকশন মেকানিজম হচ্ছে নতুন জেনেটিক ইনফরমেশনের ব্যাখ্যা। তাছাড়া ডিএনএতে সংরক্ষিত ইনফরমেশনগুলো মূলত টাইপোগ্রাফিক বা ডিজিটাল, আর এখানে ভুল হওয়ার সুযোগ লক্ষ লক্ষ গুণ বেশি সঠিক হওয়ার চেয়ে। যে কিভাবে ডিএনএর ক্যারেক্টারগুলো বা বেসগুলো সাজানো প্রয়োজন যাতে করে তা কার্যকরী হয় এবং তা কার্যকরী প্রোটিন তৈরিতে নির্দেশনা প্রদান করতে সক্ষম হয়, এবং তাই যখন ডিএনএতে র্যান্ডমলি চেঞ্জ ঘটবে তখন এটা অপরিহার্যভাবেই নন ফাংশনাল হয়ে পড়বে। ফান্ডামেন্টালি নতুন কিছু তৈরি করা তো দূরের কথা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটা কতটা অসম্ভব যে র্যান্ডম জেনেটিক চেঞ্জেস নতুন কোনো কিছু তৈরি করবে, এমনকি প্রোটিন কাঠামোর মতো কোনো মলিকুলার মেশিনও যা ফাংশনাল? কতটা অসম্ভব এমন একটি প্রোটিন মেশিন তৈরি করা যা ফাংশনাল? এই সমস্যা সমাধানে র্যান্ডম মিউটেশন ন্যাচারাল সিলেকশন মেকানিজমকে কম্বিনেটোরিয়াল প্রবলেমের মুখোমুখি হতে হবে। ম্যাথমেটিক্সে কম্বিনেটোরিয়াল টার্মটি নির্দেশ করে দ্য নাম্বার অফ পসিবল ওয়েজ
বা সম্ভাব্য সংখ্যক উপায় যাতে করে একটি সেট অফ অবজেক্টস সাজানো বা একত্রিত করা যেতে পারে। জিনেটিক্সে এই কম্বিনেটোরিয়াল প্রবলেমটি দি র্যান্ডম মিউটেশন ন্যাচারাল সিলেকশন মেকানিজমকে একটি বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিষয়টি বোঝার জন্য কল্পনা করুন, একটি চোর কোনো একজনের বাইসাইকেল চুরির পায়তারা করছে, তবে বাইসাইকেলটি চুরি করার পথে একমাত্র বাধা হচ্ছে একটি লক, যেটি 4 ডায়াল বিশিষ্ট, যার প্রত্যেকটি ডায়ালই 0 থেকে 9 নম্বর দিয়ে চিহ্নিত। তবে লকটিতে একটি মাত্র সঠিক কম্বিনেশন সেট করা। এখন প্রশ্ন হচ্ছে, কেন বাইক লকটি কার্যকরী? এই বাইক লকটি কার্যকরী কারণ বাইক লকটিতে থাকা ডায়ালগুলোতে যে নিউমেরিক ক্যারেক্টার্স আছে তা অসংখ্যভাবে সাজানো যাবে, যা লকটিকে ক্লোজড রাখবে। এখন সেই চোরটি যে এই লকের সঠিক কম্বিনেশনটি জানে না, সে শুধুমাত্র অনুমানই করতে পারবে যে সঠিক কম্বিনেশনটি কি হতে পারে, অর্থাৎ 10 টাইমস 10 টাইমস 10 টাইমস 10,000 পসিবিলিটিস, অর্থাৎ 10,000 পসিবিলিটিসের মধ্য থেকে মাত্র একটি কম্বিনেশন সঠিক, আর চোরটিকে সেই একটি সঠিক কম্বিনেশনই খুঁজে বের করতে হবে। আর তাই এই 10,000 কম্বিনেশন ইজ মোর দেন এনাফ যে কোনো র্যান্ডম সার্চকে হারানোর জন্য, যাতে করে কোনো চোর সফল না হয়। তবে তারপরও একটি উপায় আছে চোরটিকে সফল হওয়ার জন্য। যদি চোরটি যথেষ্ট পরিমাণ সময় পায় অনেকগুলো কম্বিনেশন ট্রাই করার জন্য, তাহলে সে হয়তো সঠিক কম্বিনেশনটি খুঁজে পাবে বাই চান্স। উদাহরণস্বরূপ, যদি প্রতিটি কম্বিনেশন ট্রাই করতে চোরটির 10 সেকেন্ড সময় লাগে, তাহলে সে 15 ঘন্টায় 5,000-এর বেশি কম্বিনেশন ট্রাই করতে পারবে, অর্থাৎ টোটাল সম্ভাব্য কম্বিনেশনের অর্ধেকের বেশি। সেক্ষেত্রে চোরটির লক খুলতে সফল হওয়ার চান্স বেশি ব্যর্থ হওয়ার তুলনায়। কিন্তু এখন কল্পনা করুন তার থেকেও অধিক কমপ্লিকেটেড একটি লক, যেখানে 4 ডায়ালের পরিবর্তে রয়েছে 10 ডায়ালস, অর্থাৎ 10,000 সম্ভাব্য কম্বিনেশনের পরিবর্তে এই লকটিতে রয়েছে 10 টু দি 10th পাওয়ার অথবা 10 বিলিয়ন সম্ভাব্য কম্বিনেশন। এই 10 বিলিয়ন কম্বিনেশনের মধ্যে মাত্র একটি কম্বিনেশন সঠিক, যা লকটিকে খুলতে সক্ষম। এখন এই চোরটি যদি অন্য কোনো কিছু না করে তার পুরো জীবনকে এই লক খুলতে নিয়োজিত রাখে, তবুও এই সম্ভাবনায় বেশি যে চোরটি ব্যর্থ হবে, কারণ 10 বিলিয়ন কম্বিনেশন থেকে একটি কম্বিনেশন র্যান্ডম অনুসন্ধানের মাধ্যমে বের করা এই সীমিত সময়ের মধ্যে প্রায় অসম্ভব। ঠিক একইভাবে এটা কতটা নির্ভরযোগ্য যে র্যান্ডম মিউটেশন ডিএনএর এমন নতুন সিকোয়েন্স তৈরিতে সক্ষম যা সঠিক এবং সফল নির্দেশনা দিতে পারবে নতুন কার্যকরী প্রোটিন তৈরিতে, অর্থাৎ নতুন জিনেটিক ইনফরমেশন তৈরিতে এই র্যান্ডম সার্চে সফল হওয়ার চান্স বেশি নাকি ব্যর্থ হওয়ার সম্ভাবনাই লক্ষ কোটি গুণ বেশি। এবং মনে রাখবেন, এভলিউশনারি প্রসেসের সময়ও কিন্তু অফুরন্ত নয়, সময় খুবই সীমিত, কিন্তু সম্ভাবনা অসংখ্য। বর্তমানে সকল বায়োলজিস্টরা এ বিষয়ে একমত যে বিপুল সংখ্যক সম্ভাব্য ডিএনএ বেস সিকোয়েন্সের মধ্যে ফাংশনাল প্রোটিন তৈরিতে সক্ষম এমন ডিএনএ বেস সিকোয়েন্স অত্যন্ত রেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, কতটা রেয়ার? ডগলাস এক্স, পিএইচডি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তিনি এবং তার সহযোগীরা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে প্রায় 12 বছর এই বিষয়ের উপর গবেষণা করেন এবং তারা এই প্রশ্নের একটি আনুমানিক জবাব দিতে সক্ষম হন। যে টেকনিকটি তারা ব্যবহার করেছেন তার নাম সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস। তাদের এক্সপেরিমেন্ট অনুযায়ী এমন প্রত্যেক ডিএনএ সিকোয়েন্স যা গড়ে 150 অ্যামিনো অ্যাসিডের ফাংশনাল প্রোটিন জেনারেট করতে সক্ষম, তার সম্ভাবনা 10 টু দি 77, অর্থাৎ 10 টু দি 77th অ্যামিনো অ্যাসিড অ্যারেঞ্জমেন্ট রয়েছে যা স্টেবল 3 ডাইমেনশনাল প্রোটিন স্ট্রাকচারে ভাঁজ হবে না, যা বায়োলজিক্যাল ফাংশন পারফর্ম করতে সক্ষম। প্রত্যেক 10 টু দি 77th পাওয়ার ইনকারেক্ট সিকোয়েন্সের জন্য মাত্র একটি কারেক্ট সিকোয়েন্স, অর্থাৎ এমন একটি লক কল্পনা করুন যার 77টি ডায়াল রয়েছে এবং যার প্রত্যেকটি ডায়ালে 10টি করে ডিজিট রয়েছে। এখন আপনাকে এই 77টি ডায়াল হতে সঠিক কম্বিনেশনটি খুঁজে বের করতে হবে।
অর্থাৎ ৭৭টি ডায়ালের প্রত্যেকটি ডায়ালের সঠিক ডিজিটটি সেট করতে হবে, তবেই সেই চোরটি লকটি খুলতে পারবে। 10⁻77 পাওয়ার সংখ্যাটি কত বড় তা অনুধাবন করার জন্য জেনে রাখুন যে আমাদের গোটা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মোট অ্যাটমের সংখ্যা হচ্ছে আনুমানিক 10⁻65। আপনার কি মনে হয় যে র্যান্ডম জেনেটিক মিউটেশন এত বিশাল সংখ্যক পসিবিলিটিসের মধ্যে হতে একটি ফাংশনাল প্রোটিন সিকোয়েন্স খুঁজে বের করতে সক্ষম? মনে রাখবেন, র্যান্ডম সার্চ এবং টাইম ইজ লিমিটেড। এবং এটাও ভুলে যাবেন না যে একটি প্রাণী তৈরি করতে আমাদের প্রয়োজন অনেক অনেক কার্যকরী প্রোটিন মেশিন। ফাংশনাল প্রোটিন কতটা রেয়ার তা বোঝার জন্য অত্যন্ত চমৎকার একটি উদাহরণ উপস্থাপন করা হলো। আমরা আগেই বলেছি 1 × 10⁻77 পাওয়ার। কল্পনা করুন একজন নভোচারীকে মহাশূন্যে ছেড়ে দেওয়া হলো এবং তার চোখ দুটো কাপড় দিয়ে ঢেকে দেবার পর বলা হলো যে গোটা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যত অ্যাটম আছে তার মধ্যে সঠিক অ্যাটমটিকে পিক করতে হবে। একটি ফাংশনাল প্রোটিন এর থেকেও অনেক অনেক গুণ বেশি রেয়ার, অথচ যে কোনো জটিল প্রাণ, উদ্ভিদ অথবা প্রাণী, যে কোনো প্রাণ গঠনে হাজার হাজার ভিন্ন ভিন্ন ধরনের ফাংশনাল প্রোটিন মেশিন প্রয়োজন। এর মধ্যে অনেক প্রোটিন আছে এমন যারা শুধুমাত্র ওই জীবনের জন্য ইউনিক। মূলত পুরো বিষয়টি ইমপ্রবাবল নয়, বরং ইম্পসিবল। কারণ পৃথিবীতে প্রাণের ইতিহাস আনুমানিক 3.85 বিলিয়ন ইয়ার্স এবং র্যান্ডম সার্চের জন্য এই সময় অত্যন্ত কম। বটম লাইন হচ্ছে, মিউটেশন সিলেকশন মেকানিজম কোনো প্লজিবল উপায় নয় যা নতুন বায়োলজিক্যাল ইনফরমেশন জেনারেট করতে সক্ষম।